সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 22। লেখনীতে বৃষ্টি ইসলাম। হঠাৎ করে আব্র দৃষ্টি আটকে গেল অনাক্ষিন্ত দৃশ্যর জালে। মুহূর্তে তার চোখ দুটো বিস্ময়ে কপালে উঠে এলো। শীতল চাহনি অনাবিল ডক্তিমতা ছড়িয়ে পড়ল। তার তীব্র এক অস্থিরতায় শরীর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। ওহু গত রাতে বৃষ্টিতে ভিজে হালকা সর্দিতে আক্রান্ত হয়ে হাঁসফাঁস করছে। একটু পর পর হাঁচি দমকে সিঁড়ি দিয়ে নামার সময় এক অদ্ভুত প্রস্তুতি হাঁচি চেপে ধরায় অনর্বর টিস্যু হাতে কোমর থেকে শাড়ির সামনের অংশ সরে গিয়েছে অজান্তেই। যদিও পরক্ষণে সচেতন হয় তা যথাযথভাবে গুজে নেয়, তবুও সেই অল্প সময় কিছু সেকেন্ডের প্রতিচ্ছবি অব্রর চোখে স্থান পেয়ে গেছে। ওহু বরাবর নাক মোছার ফলে নাকটা লাল হয়ে উঠেছে। ওহুর আবার নাক মোছার ফলে নাকটা একটু বেশি লাল হয়। আব্রর চোখে তার ধরাভাব পড়ে নিখুঁতভাবে। তবু আব্রর মনে একরাশ ক্ষোভ। সে কিছু বলে না, সোফায় বসে থাকে মাথা নিচু করে। নিজের মুঠো চাপা দিতে চায় মনের উথাল পাথাল ঢেউগুলো। ঠোঁট কামড়ে ধরে, হাতের আঙুলগুলো চেপে বসে, নিজেকে সংযত রাখার প্রচেষ্টা। নিশীথে নেমে আসে আর তার আগমনে আসে হল ভর্তি আলো, ঝলমলে হাসির শব্দ ভেসে বেড়াতে থাকে খানমহলে। প্রবীণ নারীরা চোখে মুখে মুগ্ধতা নিয়ে নানা কথা বলছে ওহুর নামে। আরে ওহু, তোকে তো শাড়িতে দেখতে খুব অপরূপা লাগছে, আর নজর যেন না লাগে। আর এক পাশে দাঁড়িয়ে ছোট্ট এক কণ্ঠে নিহা হাঁক ছড়ে, ওহু আপু, তোমাকে সুন্দর লাগছে। ওহু মৃদু হাসি তার প্রশংসার জবাব দিল। তার হয়তো হৃদয়ে চলছে এক অস্থির খোঁজ। আজ এই সাজ, এই সৌন্দর্য, এই প্রস্তুতি পেছনে একদম নির্দিষ্ট কারণ হচ্ছে আব্র। সে কি দেখছে, সে কি লক্ষ্য করেছে এই রূপের ভাষা? চোখে ছুটে যায় হলরুমের কোনায়, সোফায় একাকী বসে থাকা আব্রর দিকে। যেন দৃষ্টি নিচু ভাবলেশীনভাবে আকস্মিক ভাবনা এসে ধরা দেয় ওহুর মনে। খুব শক্তিশালী নয়, কিন্তু হয়তো কাজে লাগতে পারে। তাই কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে যায় আব্রর কাছে। দৈবী বলি ছুঁড়ে বসে, আব্র ভাইয়া, আপনার আইফোনটা দিবেন? আমরা কয়েকটা ছবি তুলবো। শিফা আপুর ফোনের ক্যামেরা একটু ঝাপসা হয়ে গেছে, আর আমাদেরটা তো ভালোই না। কিন্তু কথা শেষ হবার আগে কটাক্ষ ছুড়ে আসে আশেপাশে বসে থাকা আব্রর কাজিনের মুখ থেকে। তাতে কি হয়েছে? এত ক্যামেরা মনে এসেছে ছবি তুলতে, তাদেরটা দিয়ে তোলো। আব্র ভাইয়া, ফোনে তোলার এত শখ তোমার পিচ্ছি? সাথে সাথেই তার তাচ্ছিল্যের সাথে হাসি হেসে ওঠে। ওহু কিছুমাত্র উত্তর না দিয়ে অভিমানে সেখান থেকে সরে যায়। ওহুর চোখে ক্ষোভ আর দুঃখ চুপসে গেছে। আব্র তাকায়নি তার দিকে, একটা বারো নয়। কিন্তু এই মুহূর্তে ওহুর দূর হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আব্র তুলে নেয় তার দৃষ্টি, তাকিয়ে থাকে চলে যাওয়া ওহুর পানে। তার একটুখানি থেমে আব্র উঠে দাঁড়ায়, পা চালিয়ে পেরিয়ে যায় হল ঘরের বাহিরে। ওহু আজ ভীষণভাবে সেজেছিল, কিন্তু সেই রাজপুত্তর যার জন্য এত আয়োজন একবারও ফিরে তাকায়নি তার দিকে। কথা বলা তো দূরের কথা, চাহনিও ছুড়ে যায় স্পষ্ট অন্যদিকে। যার জন্য এত সুন্দর করে সাজলাম সেই কিনা একবারও তাকাইল না। মনের ভেতর এমন প্রশ্নগুলো ঝড় তোলে। রাগে অভিমানে চোখ দিয়ে ওহু নিজেকে গুটিয়ে নেয় নিজের রুমে। কিন্তু সে জানে না তার সেই নীরব অভিমানে তার ছোট্ট অভিমানগুলো অব্রর চোখে ধরা পড়েছে দূর থেকে চুপি চুপি। অন্যদিকে আব্র ফিরে গিয়ে নিজের রুমে। কক্ষে নিস্তব্ধতা ভেঙে যখন হাজির হলো আশাফ। কিরে আব্র, আবার স্মোক করছিস নাকি? নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই তোকে খুঁজছে, জলদি আয়। আব্র চুপচাপ উঠে ওয়াশরুমে চলে যায়, নিজেকে একটু গুছিয়ে নেয় যাতে করে মুখে আর ধোয়ার গন্ধ না থাকে। যার পূর্বে পালঙ্কে পরে থাকা ব্লেজার তুলে নেয়। নিচে গিয়ে আব্র দেখে আজমল খান মাইক্রোফোন হাতে ঘোষণা করছে, টু অল প্রেজেন্ট হিয়ার, দ্য মেইন পারপোজ অফ টুডে ইভেন্ট ইজ দ্য অ্যানাউন্স মাই সন আবরার খান আব্র as the next heir of these Khan Industries. Abro, you come to the stage. হল ঘরে করতালি শব্দে গম গম করে ওঠে। অব্রকে খান ইন্ডাস্ট্রির পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়।
অব্র মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে ক্ষণিকেই। ফার্স্ট অফ অল, I would like to thank everyone for thinking the time of participant in the event. I want to stand up to the honor of Khan industry for giving me the opportunity to be the next successor. I will try to fulfill my duty properly. Thank you to everyone. তারপর মঞ্চে গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর হয় আব্রর। এক নতুন পরিচয়ে অভিষেক, কিন্তু তবুও সে মুখে হাসি নেই। আজ আব্র শুধু খানমহলের ছেলে নয়, আজ সে নিজের 1000 কোটি টাকার মালিক। তবু কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। এই পুরো সময়টাও অনুপস্থিত, কিন্তু দূর থেকে অনুষ্ঠান স্থলে শব্দ কানে আসতে অহু শুনতে পায় আজ অব্র হয়ে উঠেছে খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। রাত বাড়ে, পার্টি জমে ওঠে, গান বাজে, নেচে ওঠেও সকলে। সবকিছুই অহুর মনকে ধরে না। সে যেন নিজের রুম থেকে আসে না। পরনে গোলাপি চুড়িদার হল ঘরে এসে দেখে সবাই গানে তালে দুলছে। নিহা, শিফা আর আশফিকে নাচে যোগ দিতে দেয় অহুকে দেখে সবাই অবাক। দ্রুত হাঁক ছুড়ে, কি এতক্ষণ কোথায় ছিলে? আশফির প্রশ্ন বলে সে রুমে ছিল। সংক্ষিপ্ত উত্তর দিয়ে অহু হারিয়ে যায় সকলের সাথে। রাত 11:30 হল ঘরে প্রবেশ করে আব্র। অহু তা টের পায় না। হঠাৎ আব্র চোখ পড়ে অহুর দিকে। ততক্ষণে লাল হয়ে যায়, রাগে কাঁপে সে। তাকে দেখে অহু নাচছে, হাসছে। রক্তিম চোখে এগিয়ে আসে আব্র। আচমকা অহুর গালে ঠাস চর বসিয়ে দেয় আব্র। চারপাশের হাসি থেমে যায়, গান থেমে যায়, হল রুমে নেমে আসে থমথম নীরবতা। চোখ সবগুলো তখন তাদের দিকে। অহু অবাক, স্তব্ধ। চোখ মেলে দেখে সবাই তাকে দেখছে। লজ্জা অপমানে মাথা নিচু করে ফেলে সে। হলঘর ছেড়ে বেরিয়ে যায়। চোখে জল, গাল জ্বলছে, তবু বুকটার চেয়ে বেশি পড়েছে যেন এই মুহূর্তে। অহু চুপচাপ অপমান আর ব্যথায় ভরে নুয়ে স্থান ত্যাগ করে। পার্টি উজ্জ্বল আলোকছটাটা মুহূর্তের মধ্যেই নিস্তব্ধতায় নেমে আসে। যারা হাসছিল সবাই চুপসে গেছে, যারা নাচছিল তারা জড়সড় হয়ে দাঁড়িয়ে গেছে। অব্র আর বেশিক্ষণ সেখানে থাকলো না। অহু নিজের কক্ষে ফিরে এলো। দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করলো। কান্নার শব্দে হৃদয়ের গহীনে উঠে আসছে, মাথাটা ভার হয়ে আসছে তার। কপালের পাশটা এখনো জ্বলছে। আব্র শক্ত হাতের চর অহুর আত্মাভিমানে আঘাত করেছে। কেমন করেছিল সে? পার্টিতে বাইরে কেউ তো ছিল না, সবাই নিজেরই আত্মীয় কিংবা পুরনো পরিচিত। তাহলে কেন এই অসম্মান? চোখের জল থামছে না অহুর। নিজের চুল ধরে টানছে সে রাগে, আর একটা না হাঁচি দিয়ে যাচ্ছে। অভিমান, অপমান, রাগ মিশে বিষাক্ততায় পরিণত হয়েছে। আব্র ভাইয়াকে জবাব দিতেই হবে। কেন সবার সামনে এইভাবে চর মারলেন? আমি কি মানুষ না? আমার কি মান সম্মান নেই? অহুর মন ভেতর থেকে গর্জে উঠতে প্রশ্নগুলো। অহু রাগ নিজের বুকে চাপা ধরতে শান্ত থাকার চেষ্টা করলো। ছোট্ট মেয়ে নয়, যথেষ্ট ম্যাচিওর দেখতে হয়েছে ছোট্ট থেকে মানসিকভাবে। 5 ফুট 3 ইঞ্চির স্লিম দেহে আগুনের মতো জ্বলছে। অব্র কি শুধুই এই কারণে তাকে মারলো নাকি অন্য কিছু? রাত বাড়ছে, পার্টির কোলাহল ধীরে ধীরে কমেছে। রাত প্রায় 12:30টার সময় আশফিয়া নিহা এসে অহুর দরজাকে কড়া নাড়ে। অহু মুখ লুকিয়ে চুপসে শুয়ে আছে। কিরে, এভাবে মুখ লুকিয়ে আছিস কেন? অব্র ভাইয়াকে খুব জোরে মেরেছে দেখি তো। আশফির কথায় তীব্র এক রাগে দৃষ্টি ছুড়ে দেয় অহু। নিহা ধীরে আওড়ায়, অহু আপু তুমি কাঁদছো নাকি? চোখ ফুলে লাল হয়ে গেছে, চোখটা একেবারে ফুলে গেছে। গালটা দেখি একবার। অহু উঠে বসে, নিহার সামনে এনে বলে, এনে দেখ, এখন শান্তি পাইছি? আশফিয়া নিহা স্তব্ধ হয়ে গেল অহুর হেন কাণ্ড দেখে।
ওহু আপু ব্যথা লাগছে না, ওষুধ দেব? ওহু তখনও ব্যথা ভুলে রাগ হয়ে ফুঁসছে। গটগট করে উঠে আসফিয়ানিয়াকে বের করে দেয় ঘর থেকে, দরজা বন্ধ করে দেয় ধপ করে। রাগে আরো এক ধাপ এগিয়ে গেল তার। রাত এগিয়ে যায় কিন্তু ওহুর প্রতীক্ষা যেন শেষ হয় না। চক্ষুদয় অপেক্ষার ভরে ঢলে পড়ে। অবরোধ দেওয়া চরের জবাব নিয়েই ছাড়বে এই প্রতীক্ষায় ওহুর ঘুমও আসছে না। তবে নিশীথ খানমহল মধ্য আকাশ জুড়ে ছড়ানো নীরবতার চাদরে ঢাকা সৌন্দর্য। ঘড়ির কাঁটা তখন 2:35 দাঁড়ানো। আচমকা ওহুর ঘুম ভেঙে যায়। চোখে মুখে এখনো ঘুমের ঘোর লেগে আছে, কিন্তু ভেতরে এক অজানা উদ্বেগ তাকে স্থির থাকতে দিচ্ছে না। মনে পড়ছে অব্র ভাইয়ার পার্টি ছিল আজ রাতে, ফিরে এসেছে কিনা, কিন্তু ঘুমিয়ে পড়েছে কিনা তার আর কোনো নিশ্চয়তা নেই। তাড়াহুড়ো করে পালঙ্ক ছেড়ে বেরিয়ে আসে ওহু। ফ্রেশ হওয়ার সময়টুকু অবধি নেয়নি। সময় অপচয় করার অবব্যয় নেই। রাতের নিস্তব্ধতা তার চেহারার সৌন্দর্যে ভর করেছে। ঘুম ভাঙা চোখে এলোমেলো চুল, তার হালকা ক্লান্তির ছাপ প্রতিচ্ছবি। রুম থেকে বের হয়ে দেখে অন্দর মহলের একেবারে শুনশান। ছাদ থেকে আর কোনো গানের আওয়াজ ভেসে আসছে না। বোঝাই যাচ্ছে পার্টি শেষ হয়ে গেছে অনেক আগেই। ওহু এগিয়ে আসে অব্রের রুমের সামনে। বরাবর এই পথ ধরে এলেই প্রতিবারই তার ভেতরে অজানা আতঙ্ক শঙ্কা কাজ করে। আজও ব্যতিক্রম হলো না। বুকের ভেতর দুক দুক করছে, নিঃশ্বাস গাঢ় থেকে গাঢ় হয়ে উঠছে। দরজায় হাত রাখতেই দেখে প্রতিবারের মতো এবারও দরজাটা খোলা। সাহস সঞ্চয় করে সে রুমে প্রবেশ করে। ঘরের মেন লাইট নিভে আছে। পালঙ্কের পাশে রাখা একটি ডিম লাইট মৃদু আলো ছড়িয়ে রেখেছে ঘরে। সোফায় ছড়িয়ে আছে অব্রের ব্লেজার, আর বিছানার মধ্যে আদ্ধ অবস্থায় স্পষ্ট দেখা যায় অব্র উবু হয়ে শুয়ে আছে, পরনে এখনো শার্ট। ঘুমোচ্ছে না জেগে আছে বোঝাটা যায় না। অবু ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় অব্রর একদম কাছে। বুকের ভেতর কিছু একটা যেন টনটন করছে, গলা শুকিয়ে আসছে তার। সে পরপর ঢোক গিলতে থাকে। সাহস করে ফিসফিস করে ডাকে, অব্র ভাই, আপনি কি জেগে আছেন? একটু দেরি করে অব্র চোখ মেলে তাকায়। চোখে ঘুম নেই। মদের ঝাঁঝালো গন্ধ ভেসে আসতে তার মুখ থেকে। ও সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে। বিরক্তিতে ফুটে ওঠে তার মুখে। আজ অব্র নিশ্চয়ই অনেক বেশি ড্রিঙ্কস করেছে। অব্র তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে অদ্ভুত দৃষ্টান্ত ভঙ্গি। পরে গর্জে ওঠে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে। এই বলে ধীরে ধীরে উঠে বসে অব্র। এলোমেলো চুল, খোলা শার্টে কয়েকটা বোতাম আলগা করে ঝুলে থাকা ট্রাই, সবকিছু এক তীব্র পুরুষালী ছাপ। ওহুর চোখ সেই উন্মুক্ত বুকের দিকে পড়তেই সে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। নিজের শরীরের যেন অস্তিত্বটুকু আর লুকিয়ে রাখতে পারে না। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বলছি না চলে যা এইখান থেকে। মাতাল কণ্ঠে ধমক দেয় অব্র। ওহু এক গাল বাতাস নিয়ে এক নিঃশ্বাসে ফেলে আওড়ায়, আপনি আমাকে চড় মারলেন কেন সবার সামনে? অব্র গর্জে ওঠে, তুই এর উত্তর জানতে এসেছিস আমার কাছে? বলছি চলে যা, নয়তো ভালো হবে না। কিন্তু হু পিছু হাঁটে না, পাল্টা জবাব করে বসে, কি করবেন আপনি? হ্যাঁ, আবার চড় মারবেন? মারুন। অব্র কিছুক্ষণ চুপ থাকে। বোঝাই যাচ্ছে কথা অস্পষ্ট। মাতাল কণ্ঠে মিশে থাকা একরাশ রাগ, তো এখান থেকে চলে যা বলছি, আবারও বলছি যা। ওহু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। গলায় এক গাল জমে থাকা কষ্ট নিঃশব্দে উগড়ে ফেলে, আপনি যখন খুশি আমাকে চড় মারেন, গাড়িতে, বাড়িতে, পার্টিতে, সবার সামনে টেনে হিসেবে নিয়ে যান। যে মেয়েগুলো আমাকে অপমান করলো, আপনি কিছুই বললেন না। আমার কি দোষ? হ্যাঁ, আমার কি কোনো দাম নেই আপনার কাছে? আমার কি দোষ ছিল? আমি কি ভুল করেছি? এখনো গালে আপনার 5 আঙ্গুলে দাগ বসে আছে, ব্যথা করে খুব। সংলাপটুকু শেষ করেই অব্রর দিকে তাকায় ওহু। দেখে মাতাল দৃষ্টিতে তাকিয়ে আছে অব্র, কিন্তু একটা ভাব যেন আচমকা অব্রকে ঠান্ডা স্বরে বলে উঠল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি ওহু। দাঁড়া, আর কয়টা দাগ নিয়ে যা সাথে করে। দাগগুলো আবার কাউকে দেখা আসতে ভুলে যাস না। আগেও সাবধান করে দিচ্ছি, নয়তো সবার প্রশ্নে তোপে পড়বি। অব্রর কথায় বজ্রের মতো ওহুর অন্তরে। চোখ বড় বড় করে চায় অব্রর দিকে, আওড়ায়, কিসের দাগ? কিরে, কিসের দাগ? মারের দাগ।
অব্রর কণ্ঠের অন্তরালে থাকা সংকেত অহুর মন জুড়ে ধাক্কা দিল। সে জানে না ঠিক কি বলতে চাইছে অব্র এখনো নেশাগ্রস্ত, জ্ঞানের মাঝে নেই। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় যদি, তবে পরবর্তীতে অব্রের মনে কিছুই থাকবে না, আর সব দায়ী এসে পড়বে অহুর গাড়ে। ও সিদ্ধান্ত নিল দেরি করলে ভুল হবে, দেরি না করে চলে যাবে, পা বাড়াবে। ঠিক সেই মুহূর্তে অব্র হঠাৎ বলে উঠে দাঁড়ালো পালঙ্ক ছেড়ে। শক্তপোক্ত হাতে অহুর হাত চেপে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। অহু হতভম্ব, কি থেকে কি হয়ে গেল বোঝার আগে অব্রর বলিষ্ঠ বুকের সাথে জড়িয়ে ফেলেছে নিজেকে। নিষ্ফলক চেষ্টা করেও ছুটতে পারছে না, কেবল দেহটা কাঁপছে আতঙ্কে। পরক্ষণে অব্র তার হাত থেকে ছড়িয়ে অহুকে ঘুরিয়ে নিজের বুকের সাথে ঠেসে ধরল আবার। অহু দুই হাত পেছনে এনে এক হাত মুষ্টিবদ্ধ করে আটকে রাখল, যেন সে পালাতে না পারে একটু। আব্র উষ্ণ নিঃশ্বাস ওহুর ঘাড়ে পড়ে বারংবার। ওহুর গালে ছোট ছোট চুল খেলে যাচ্ছে আব্রর মুখে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, ওহুর ঠোঁট জোড়া কাঁপছে, কণ্ঠ থেকে মৃদু শব্দ বেরোচ্ছে, আব্র ভাই ছেড়ে দিন, আমি চলে যাব, আর কখনো আসবো না। কিন্তু আব্রর কানে যেন সে কথা পৌঁছালোই না। হঠাৎই অনুভব করলো আব্রর ঠোঁট ছুঁয়ে গেল ওহুর ঘাড়। গা শিউরে উঠল ভূমিকম্পের মতো। ওহু আর কিছু না ভেবে জোরে ঘাড় ঘুরিয়ে আব্রর বা হাতে দাঁত বসিয়ে দিল। যন্ত্রণায় আব্রর বাঁধন কিছুটা আগলা হতে ওহু ধাক্কা দিয়ে সরে যায়, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় ওহুর গলার ওড়না আব্রর হাতে রয়ে গেল। আব্র বিছানায় লুটিয়ে পড়ে কিছুক্ষণ বকবক করতে লাগলো অজানা অচেতন ভাষায়। ওহু নিজের রুমে পৌঁছে ঢকঢক করে পানি খেলো। দ্রুত নিঃশ্বাস নিতে নিতে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আজ সে সত্যি বেঁচে গেছে। কিন্তু ওহুর গলায় হাত দিতেই বুঝলো ওড়না নেই। হতাশ গলায় বলে উঠল, ওড়না তো অব্র ভাইয়ার রুমে পড়ে রইল। তবে ওহু দ্বিতীয়বারের মতো সেই রুমে যাবার ভুল আর করলো না। প্রতি যাত্রায় সে রুম থেকে শুধু হারিয়ে যেতে চায়। ওহু বেলকনির দিকে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ। নিস্তব্ধতার ঝিঝি পোকার ডাকে কিছুটা প্রশান্তি খুঁজে পেল নিজের মাঝে। হঠাৎই গলায় আঙুল ছুঁয়ে গেল। পরে মনে হলো অব্র এই স্থানে রেখেছিল তার চিহ্ন। অব্র ভাইয়া কি একটু বেশি ব্যথা পেলেন না? এই প্রশ্নের উত্তর মিলল না। রাত গভীর, চোখের পাতায় ভর করল ঘুম। পরদিন মহলে ঘুমের দিন। সারা রাত পার্টির ক্লান্তিতে সবাই নিথর। দুপুর 12:50 অব্রর ঘুম ভাঙলো। ধীরে ধীরে উঠে বসতে নজর এলো হাতে পেঁচানো এক টুকরো ওড়না। শটান হয়ে দাঁড়িয়ে পড়লো অব্র। চোখ বড় বড় করে চিনতে চাইলো ওড়নাটা কার। কিছু মনে পড়ছে না অব্রর। রাতের স্মৃতিগুলো ধোয়ার মতো আছে, আবার নেই। হঠাৎ মনে পড়ছে পার্টির রাতে ওই ওড়না তো ওহুর গলায় ছিল। বুঝতেই অব্রর বুক ভেতর থেকে কেঁপে উঠল। তবে কি কাল রাতেও হয়ে এসেছিল আমার রুমে? বাম হাতে হালকা টান টের পেল অব্র। হাত দেখতে দেখলো এক গভীর কামড়ের দাগ। রক্তিম চোখে খেলে গেল, ঘুষি মারল। কি করেছিলাম আমি? কিছু ভুল হয়ে যায়নি তো? নিজেকে ক্ষমা করতে পারবে না এভেবেই অস্থির হয়ে গেল অব্র। ওর সঙ্গে কথা বলতেই হবে। কিভাবে? আব্র ফ্রেশ হয়ে নিচে যায়। ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখলো তেমন চেঁচামেচি নেই, পরিবেশ শান্ত, হয়তো যে যার মতো এখনো ঘুমাচ্ছে। অব্র এক কাপ কফি খেয়ে মহলের বাইরে বেরিয়ে গেল বাইক নিয়ে। এদিকে দুপুর 2টার দিকে ওর ঘুম ভাঙলো আশফি ও নিহার চিৎকারে। ও চোখ মেলে তাকায়, গলা শুকনো। উফ, এত ডাকছিস কেন? ঘুমাতে দে। আর কত ঘুমাবি? এবার উঠে পড়, দুপুর হয়ে গেছে। আজও ভার্সিটি গেলি না? একটু পর তো কোচিংয়েও যাবি না? কোচিংয়ের কথা মনে পড়তে ওর বুক ছ্যাদ করে উঠল। ওই দিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় ওর সাথে ঘটে যাওয়া অঘটন স্মৃতিচারণ হলো। আওড়ালো, আজকে কোচিংয়ে যাব না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে সোজা হয়ে উঠে গেল ফ্রেশ হতে। অব্র ফিরল সন্ধ্যায়। চারপাশে তাকিয়ে ওহুকে দেখল না মহলের কোথাও। রাত 10টা নাগাদ অব্র যখন ড্রাইং এলো খাবার খেতে, দেখলো ওহু আগে থেকেই খাচ্ছে, মাথা নিচু করা। অব্রর পাশে বসলো। কয়েকবার তাকাতেই ওহু একবার চোখ তুলে তাকালো না। লজ্জা সংকোচ নিজেকে গুটিয়ে রেখেছে নিজের মাঝে ওহু। আব্রের সন্দেহ আরো গাঢ় হলো। নিশ্চিত কিছু ঘটেছিল। খাবার শেষ না হতে ওহু চলে গেল। অব্র খেয়ে উঠে রুমে ফিরতে ফিরতে ভাবতে লাগলো,
কিভাবে কথা বলবে ওর সাথে, কিভাবে জানবে কি ঘটেছিল সেদিন রাতে। হঠাৎই মনে পড়লো ফেসবুকে তহুর সাথে যোগাযোগ আছে অব্রর। চট করে ফোন বের করে খুঁজে বের করলো ওহুর প্রোফাইলটি। ফেসবুকেই না হয় নক করে জিজ্ঞাসা করে নিবে। কিছুক্ষণ খুঁজে অবশেষে পেল ওহুর সেই প্রোফাইল। ছবিতে সন্ধ্যার আলোয় অহু মহলে ছাদে দাঁড়িয়ে, মাথায় ঘোমটা টানা, ওড়নায় ঢাকা, তার চাঁদের মুখখানি। মায়াবী সেই ছবি দেখে মুহূর্তে অব্রর চোখ স্থির হয়ে গেল। চেয়ে রইল ছবির নিকট। ছবির পাশে দেখা গেল সবুজ বাতির আলো। হঠাৎ অহু তখন অনলাইন। দেরি না করে অব্র পাঠিয়ে দিল একটা মেসেজ। ও পাশে অহু শুয়ে নিজের কক্ষে কানে হেডফোনে গান শুনছে। ফোন ভাইব্রেট করলো। একটুখানি বিরক্তিতে চোখে পড়ল ফোনের স্ক্রিনে ভেসে উঠল সেই সুপরিচিত নাম, আবরার খান আব্র। শ্বাস আটকে এলো অহুর। বিশ্বাস করতে পারছে না সেই মানুষটা তাকে লিখেছে। আব্র লিখেছে, কি রে? সরাসরি সোজা সবটা অহু জবাব দিল, একটা ক্ষীণ স্বরের প্রত্যুত্তর। পরক্ষণে অব্রর দিক থেকে আর কোনো জবাব আসে না। ওহু মনে মনে আওড়ায়, অনলাইনে তো আছে, তবে মেসেজ দেখলো না কেন? হতাশায় ডুবে গিয়ে হারিয়ে যায়। অনেকক্ষণ পর আবারও ভেসে আসে একটা মেসেজ, তুই কাল রাতে আমার রুমে এসেছিলি কেন? প্রশ্নে তরোয়াল বেঁধে গেল ওহুর মনে। ভয় করছিল, যেটা সেটাই ঘটল। হাত কাঁপে ওহুর, কি বলবে বুঝে উঠতে পারছে না। অব্র দ্বিতীয় মাত্রা তৎক্ষণাৎ, সত্যিটা বল, কাল রাতে কি করতে এসেছিলি আমার রুমে? ও কাপা কাপা আঙ্গুলে লিখলো, এমনি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। কি প্রশ্ন? আপনি কাল আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন কেন? অব্র উল্টো প্রশ্ন ছুড়ে দিল। আমি কি উত্তর দিয়েছিলাম? কোনো উত্তর দেননি। অব্র এবার হুঁশিয়ার করে লিখলো, চর কিন্তু আরেকটা খাবি। একটা একটা করে বলছিস কেন? সোজা সবটা বল, কি হয়েছে? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। এই বাক্যটা পরে থমকে গেল অব্র। চোখ বন্ধ করে মুহূর্তেই নিঃশ্বাস নিল সে। হাতে শক্ত হয়ে আসলো মুঠো। নিজের আবেগ কিছুক্ষণ বাদে সে লিখলো। তারপর ওহু কিছুটা রাগ আর লজ্জায় লিখলো, আপনার হাতে থেকে নিজেকে ছাড়াতে কামড় দিয়েছিলাম, তারপর চলে আসি দ্রুত। অব্র এবার প্রশ্ন জুড়ল, তাহলে তোর ওড়না আমার হাতে ছিল কি করে? আপনি আমাকে থামাতে গিয়ে ভুল করে ওড়নাটাই টান দেন। অব্র এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। বুঝেছি, তবে এভাবে হুট করে আমার রুমে ঢোকা উচিত হয়নি। ও আচ্ছা, তাহলে সবার সামনে চর মারাটা কি ঠিক হয়েছে? অব্র রাগান্বিত প্রতিক্রিয়া নিয়ে লিখল, কোন ছাগলকে কখনো দেখেছিস রাতে হাতে পায়ে ব্যথা পেয়ে তারপর দিন সন্ধ্যায় নাচানাচি করতে? সে মুহূর্তেই ওহুর মস্তিষ্ক সব পরিষ্কার হয়ে গেল। মনে পড়ে গেল সেদিন সন্ধ্যায় বখাটে ছেলেদের হাতে থেকে পালাতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত পেয়েছে। সেই ব্যথা নিয়ে পার্টিতে নেচেছিল, আর অব্র এই কারণে রাগ করেছিল। একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে ওহুর অধরে। তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরক্ষণে মেসেজ আসে, এত রাতে অনলাইনে কি করিস? 1 মিনিটের মধ্যে অফলাইনে যাবি। ফোন রেখে ঘুমা। গো অফলাইন কুইক। ও দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল পাশে রাখা সাইড টেবিলের ওপর। ওইদিকে অব্রর চোখ বুজে আসে, তবে এক গভীর ঘুমে। তার কল্পনায় আবছা হয়ে ভেসে ওঠে সেই মুহূর্ত যখন সে হঠাৎ টান দেহকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছিল, যখন ওড়না খুলে পড়ে গিয়েছিল, ওহর ছোট্ট চুলগুলো ছুঁয়ে যাচ্ছিল অব্রর বুকে। সবকিছুই যেন কোনো নিষিদ্ধ স্মৃতি। যদি আব্র সেই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে থাকতো, যদি সেই আবেগে মোড়ানো লহমাটুকু বুকপিঞ্জরায় লুকিয়ে রাখতে পারত, তবে কি আজও তা শুধু কল্পনায় ভেসে বেড়াতো? না, ঘুমন্ত প্রহরী কোনো উত্তর দিতে পারল না। সজাগ হলেই সে পরিকল্পনায় ছায়ায় মিলিয়ে গেল ভোরের আলোয়। সব স্মৃতি আবছা কল্পনায় মিশে মোহচ্ছন্ন প্রতিচ্ছবি। তার অনুভূতি বাস্তবে করতে পারল না আব্র। মিছে মায়া তবে কল্পনায় ভাসছে। কি এমন হতো ওই মুহূর্তটুকু যদি আব্র সুস্থ মস্তিষ্কে অনুভব করতে পারত? কেমন হতো যদি চন্দ্রবালাকে প্রথমবার জড়িয়ে ধরার মুহূর্ত নিজ বক্ষপিঞ্জরে অনুভব করতে পারত? অজ্ঞাত প্রশ্নের উত্তর কিভাবে দেবে ঘুমন্ত প্রহরী? সজাগ হলে কেটে যাবে তার কল্পনার ছায়া।
কয়েকদিন পেরিয়ে গেছে, সময় তার নিজস্ব নিয়মে গড়িয়ে চলেছে। ভোরের আলো তখন মাত্রই পূর্ব দিগন্তে আলতো করে স্পর্শ করেছে পৃথিবীর কোল। ঘড়ির কাঁটা ছুঁয়ে যাচ্ছে 6:30। ওহর নিদ্রা ভাঙার প্রস্তুতি। হালকা ভেজা চোখে সে জাগলো, ক্লান্তি মেশে না আড়মোড় ভঙ্গিতে। ধীরে ওঠে এক পালঙ্ক ছেড়ে অন্যদিকে হতেই সকালের হাওয়া গায়ে মেখে হাঁটা হয়নি তার। আজ সে ঠিক করলো শরীরটা একটু মুক্ত হওয়ার স্পর্শ দেবে, সাথে মিলে নিবে আশফি, নিহা আর শিফাকে। চারজনের ছোট্ট একসাথে হাঁটার যাত্রা শুরু হলো। গায়ে পড়ে আসা কুয়াশার চাদর ছুঁয়ে যায় ঘোর এলো মহলের বাইরের পথঘাট। সে সামনে আব্রকে নিয়ে নিদ্রার ঘরে, অজানা স্বপ্নের ঘরে। মর্নিং ওয়াক শেষে সকলে ফিরে যায় মহলে। মহলের বাগানে প্রবেশ করতেই চোখ পড়ল মানুষের ভিড়। মাটির গায়ে বলিয়ে রাখা কার্পেট, চেয়ারে বসে কাতরাতে কাতরাতে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে বাতাসে। জানতে দেরি হলো না, জনাব আজমল খান আবরোর বাবা আগামী নির্বাচনে অংশ নিতে চলেছেন। এই সমাবেশে কথাবার্তা সবাই রাজনৈতিক ছায়ার অধ্যায় সূচনা। ও সেই দৃশ্য দেখে একটু অবাক চোখেতে চেয়ে তারপর ধীর পায়ে ফিরে এলো নিজের কক্ষে। দেহের ওপর ওড়না নামিয়ে রাখলো বিছানায়। তারপর স্নানের জন্য গেল ওয়াশরুমে। গোসল শেষে ফিরে এসে দেখে নিহার হাতে ওহুর ফোন। এটা ওর কাছে নতুন নয়, প্রায়ই নিয়া তার ফোন নিয়ে মজা করে, গোপন কিছু খোঁজে। তাই ও সে বিষয়ে অত ভাবেনি। চুপচাপ তোয়ালে দিয়ে চুল মুছিল। ঠিক তখনই নিস্তব্ধতা চিরে এলো এক চিৎকার, নিহার। আপুও। নিহার কণ্ঠে বিষমের উত্তেজনা। ওহু চমকে উঠে ফোনটা ছিনিয়ে নেয় নিহার হাত থেকে। চোখ পড়ে স্ক্রিনের ওপর। মুহূর্তে বুক ধক করে ওঠে ওহুর, চোখে বিষময়, মুখে চাপা গন্ধ, মুখটা বন্ধ হয়ে চিৎকার। নিহা আর ওহু মুখোমুখি দাঁড়িয়ে, দুজনের চোখে একটাই প্রশ্ন, একটাই দ্বিধা, একটাই ধাক্কা। এটা কিভাবে হলো? নিহা থমথম কণ্ঠে জিজ্ঞেস করলো, অব্র ভাইয়ের সাথে এই ছবি তুমি কখন তুললে আপু?